প্রতিশোধ খুব খারাপ একটা জিনিস। আর প্রতিশোধটা যদি হয় বাবার তার মেয়ের সাথে অন্যায় হওয়ার জন্য, তাহলে তা আরও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসে। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া মহারাজা মুভিটার কথা। মুভিটা আপনার কাছে সাদামাটা মনে হলেও এই ক্লাইম্যাক্স পুরো মুভির কাহিনী পাল্টে দিয়েছে। বিশেষ করে এই মুভির শেষের অংশটুকু যা দেখে আপনি কাঁদবেন নাকি প্রতিশোধের কথা চিন্তা করবেন তা আপনাকে গোলক ধাঁধায় ফেলে দেবে। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। মুভির শুরুতেই দেখানো হয় এই মুভি লিড ক্যারেক্টারের মহারাজাকে, যে একটা সেলুনে কাজ করত। সে তার মহাজনকে বলে সেদিন ছুটি নিয়ে চলে যায় তার মেয়ের জন্য দোকানে খেলনা কিনতে। খেলনার দোকান বাসার সাথেই ছিল, তাই সে দোকান থেকে বের হয়ে তার ওয়াইফকে খেলনা দেখাচ্ছিল যে তার বাচ্চার জন্য কোন খেলনাটা সে নেবে। ঠিক তখনই দেখা যায় একটা ট্রাক এসে সোজা তার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এরপর সিন শিফট হলে দেখানো হয় জ্যোতি নামের একটা মেয়েকে, যে হচ্ছে মহারাজারই মেয়ে। সে পড়াশোনায় তেমন একটা ভালো না হলেও খেলাধুলায় বেশ ভালো। আসলে সেদিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সবাই মারা গেলেও ভাগ্যক্রমে মহারাজার মেয়ে বেঁচে যায়, কারণ সেদিন ছোট্ট জ্যোতির ওপর একটা লোহার ময়লার বালতি পরে সে ঢেকে যায়, যার জন্য সে ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকে জ্যোতি বেঁচে গেলেও জ্যোতির মা মারা যায়। এরপর থেকে সে তাদের পরিবারের একটা অংশ হয়ে যায় এবং তার নাম দেওয়া হয় লক্ষ্মী। বাবা মেয়ে এবং তাদের লক্ষ্মীকে নিয়ে খুবই সুন্দরভাবে জীবন কাটছিল। একদিন জ্যোতির স্কুলে সভাপতি মহারাজাকে স্কুলে আসতে বলে। মহারাজা তার রুমে গেলে সভাপতি তাকে জানায় চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে জ্যোতি নাকি মদ মিশিয়েছে। এই নিয়ে মহারাজা এবং তার মেয়েকে খুব বাজেভাবে অপমান করা হয় এবং তার মেয়েকে স্কুল থেকে বের করে দিবে বলে জানিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত সবার সামনে মহারাজা যতবার বলার চেষ্টা করছিল তার মেয়ে এমন কাজ করতেই পারে না, এটা অন্য কেউ করেছে, কিন্তু সভাপতি মশাই তার কোনো কথাই শুনতে রাজি নয়। ঠিক এমন সময় জ্যোতির ক্লাসের এক ম্যাডাম আসিফা একজন ছেলেকে নিয়ে আসে এবং সভাপতিকে বলে এই ছেলেই মদ মিশিয়েছে এবং প্রমাণস্বরূপ একটা ভিডিও স্কুলের সভাপতিকে দেওয়া হয়। সভাপতি ব্যাপারটা বুঝতে পেরে এরপর সে সবাইকে বকাঝকা করে এবং আগামীকাল ছেলেটির বাবাকে তার স্কুলে আনতে বলে। এরপর সে এমন একটা ভাব নেয় যে এতক্ষণ সে মহারাজা এবং তার মেয়ের সাথে যেটা করেছে সেটা খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু মহারাজা বলে তার মেয়ে যেহেতু কোনো অন্যায় করেনি, কিন্তু আপনি তাকে হয়তো বকাঝকা করেছেন, আমার মেয়ে কান্না করেছে, এজন্য এখন আপনাকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতেই হবে। শুরুতে ব্যাপারটা সভাপতি সাহেব সিরিয়াসলি না নিলেও পরে ব্যাপারটি খুব সিরিয়াস হয়ে যায়, কারণ সবাই মিলে যখন মহারাজাকে রুম থেকে বের করতে পারছিল না, মহারাজার রুমে একটা লোহার একটা পাইপ আঁকড়ে ধরেছিল, তখন সভাপতি নিজেও ভয় পেতে শুরু করে। তখন জ্যোতি বলে, স্যার আপনি যদি আমার কাছে ক্ষমা না চান তাহলে আমার বাবা এখান থেকে যাবে না, কারণ আমি আমার বাবাকে চিনি। তখন উপায় না থাকায় বাধ্য হয়ে সভাপতিকে জ্যোতির কাছে ক্ষমা চাইতেই হয় এবং এ থেকে আমরা বুঝতে পারি মেয়ের জন্য মহারাজার ভালোবাসাটা কতটা গভীর। এরপর দেখানো হয় জ্যোতিকে ক্যাম্পিংয়ের প্রয়োজনে 1 সপ্তাহের জন্য তার বাসা থেকে বাইরে যেতে হবে। এই জন্য সে তার বাবাকে সাবধানে থাকতে বলে এবং লক্ষ্মীকেও দেখাশোনা করতে বলে। এরপর সে বাসে উঠে স্কুলের অন্য মেয়েদের সাথে ক্যাম্পিংয়ের জন্য চলে যায়। সেদিন সেলুনের কাজ শেষ করে মহারাজা বাসায় আসে। এরপর দেখানো হয় মহারাজা ঘরের ভিতরে সব ওলটপালট হয়ে আছে। মহারাজা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে এবং একটা সাপ মহারাজার গা বেয়ে জানালা দিয়ে বাইরে চলে যায়। দৃশ্য পাল্টালে দেখা যায় একজন লোক একটা গাড়ির গ্যারেজে এসে সেখানে থাকা ম্যানেজারকে মারতে থাকে, এই বলে যে তার গাড়িতে একটা চশমা ছিল সেটি তারা চুরি করেছে। ম্যানেজার তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল, গুন্ডা লোকটা তাকে মেরেই যাচ্ছিল। এমন সময় হুন্ডা করে এক লোক এলে ম্যানেজার জানায় গাড়িটা কাল এই লোকটাই ডেলিভারি দিয়েছিল এবং কথার এক পর্যায়ে আমরা জানতে পারি এই লোকটা গত পরশুদিন জেল থেকে ছাড়া পেয়েছে। তখন গুন্ডা লোকটা এসে এই লোকটাকে মারতে থাকে এবং বলতে থাকে আমার গাড়ি ডেলিভারি হওয়ার আগে 300 কিলোমিটার বেশি ঘুরেছে এবং এ কথা বলে তাকে মারতে থাকে। যাওয়ার সময় সে বলে যায় কাল সকালের ভেতরে তার চশমা না পেলে পুরো গ্যারেজ জ্বালিয়ে দেবে। রাতের বেলায় সেই গুন্ডা লোকটা তার দরবল নিয়ে একটা পাবে বসেছিল। এমন সময় সেখানে সে হুন্ডাওয়ালা লোকটা এসে তাকে তার চশমা দেখায় এবং সেটিকে ভেঙেও ফেলে। এরপর সেখানে থাকা সবাইকে সে একে করে মারতে থাকে। এরপর দেখা যায় মহারাজা থানায় এসেছে, তার ঘরে চুরি হয়েছে এর জন্য FIR লেখাতে। পুলিশ জানতে চাইলে মহারাজা বলে সে যখন ঘরে ঢুকে ব্যাগ রাখতে যাবে তখন দুজন লোক পেছন থেকে তাকে জাবড়ে ধরে। সে হাতে কামড় দিয়ে তাদেরকে জিজ্ঞেস করে তারা কারা। ঠিক তখনই পেছন থেকে তৃতীয় ব্যক্তি তার মাথায় রড দিয়ে বাড়ি মেরে তাকে মাটিতে ফেলে মারতে থাকে। তখন সে অজ্ঞান হয়ে যায় এবং লক্ষ্মীকে নিয়ে যায়। পুলিশ জানতে চাইলে লক্ষ্মীকে, তখন মহারাজা তাকে ছবি দেখিয়ে বলে এই বালতির নাম হচ্ছে লক্ষ্মী। পুলিশ তাকে পাগল মনে করে এবং তাকে মারতে শুরু করে থানা থেকে বের করে দিতে নেয়। তখন সে কাঠের একটা কিছু দূরে দাঁড়িয়ে থাকে, শত চেষ্টা করেও তাকে সেখান থেকে বের করতে পারছিল না। যখন সবাই তাকে জোর করে বাইরে নিয়ে যাওয়ার জন্য, তখন সেই কাঠের মাচা ভেঙে অনেক জিনিসপত্র নিচে পড়ে যায়, সেখান থেকে একটা সাপও বেরিয়ে আসে।
তো যাই হোক, এরপর থানায় আরেকজন বড় অফিসার আসে। সে জানতে চাইলে থানার এই অবস্থা কিভাবে হয়েছে, তখন মহারাজা আবার সেই কথাগুলো বলে যা আগে সে অন্য পুলিশ অফিসারকে বলেছে। এরপর অফিসার ব্যাপারটা বুঝতে পারে এবং সেও মনে করে মহারাজা আসলেই একটা পাগল। তাই এবার সবাই মিলে তাকে পুলিশ স্টেশন থেকে চ্যাংতলা করে বের করে দিয়ে, তবে কিছুক্ষণ পরেই মহারাজা আবার ফিরে আসে এবং সে অফিসারকে 40,000 টাকা ঘুষ দেয় এবং বলে তার মেয়ে আসার আগে লক্ষ্মীকে খুঁজে দিতে। পুলিশ সবার সামনে মহারাজাকে থাপ্পড় মারলেও পরে সে টাকা পুলিশ ঠিকই নেয়। এরপর পুলিশ যেয়ে মহারাজার পুরো ঘরে সার্চ করতে শুরু করে। কোনো প্রমাণ পাওয়া যায় কি না, তবে কোনো প্রমাণ সেখানে ছিলই না। অন্যদিকে জ্যোতি তার বাবাকে একটা ভিডিও পাঠায়, সেখানে সে কেমন আছে এসব জানিয়ে এবং লক্ষ্মী কেমন আছে তার একটা ভিডিও তাকে দিতে বলে। অন্যদিকে পুলিশ উল্টো মহারাজাকেই সন্দেহ করতে শুরু করে যে সে ময়লার বালতিতে নিশ্চয়ই এমন কিছু ছিল যার জন্য এত কিছু। পুলিশ তাকে যতবারে জিজ্ঞেস করছিল মহারাজার একটাই কথা, তাতে কিছুই ছিল না এবং তার মেয়ে আসার আগে যেন লক্ষ্মীকে খুঁজে বের করা হয়। এজন্য সে পুলিশকে 7 লক্ষ টাকা পর্যন্ত ঘুষও দিবে। এরপর এই মুভির আরেকটা ক্যারেক্টার সিলভাকে দেখানো হয় যে একটা বাড়িতে চুরি করতে এসেছে এবং চুরি করে যাওয়ার সময় তারা সে বাসায় থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে মা এবং মেয়েকে মেরে ফেলে। সকালবেলা সিলভা তার বাসায় যায় এবং সেখানে তার মেয়ে এবং ওয়াইফকে দেখানো হয়। এর সাথে সে লক্ষ্মীকেও দেখানো হয়, যাকে খুঁজতে মহারাজা পাগল হয়ে গেছে। অন্যদিকে পুলিশ খুঁজতে শুরু করে এই ময়লার বালতিকে। যদিও তার ক্যাম্পে খেলাধুলায় মনোযোগ দিয়ে খেলছে আর মহারাজা বাসে না গিয়ে এখন থানাতেই থাকছে এবং সেখানে থাকা পুলিশদের সেবা যত্ন করছে। অন্যদিকে সিলভাকে দেখানো হয় তার একটা ইলেকট্রিক শপ রয়েছে এবং কেউ একজন তাকে ফোন করে চুরি করার নতুন লোকেশনের কথা বলছে এবং তারা সেখানে যেয়েও চুরি করে। অন্যদিকে যদিও লক্ষ্মীকে দেখার জন্য তার বাবাকে ফোন দিলেও তার বাবা ফোন রিসিভ করছিল না। এমন সময় পুলিশ অফিসার একটা দোকানে গিয়ে সে ময়লার বালতি খুঁজতে থাকে। সেখানে থাকা আরেকটা লোক যার নাম হচ্ছে শিবম, তার সাথে পুলিশ অফিসারের দেখা হয়। সে জানতে চাইলে কি হয়েছে, সে বলে এই পুরনো ময়লার বালতি সে খুঁজছে। এমন সময় আরেক পুলিশ অফিসার তাকে ফোন দেয় সে কি করছে জানার জন্য। সে জানায় সে ময়লার বালতিটাই খুঁজছে। সে জানায় তার সাথে শিবম আছে। তখন অফিসার শিবমকে বলে তাকে হেল্প করার জন্য সে ময়লার বালতি তাকে খুঁজে বের করতে। অন্যদিকে মহারাজা থানাতেই বসেছিল। এমন সময় দেখা যায় গ্যারেজের সেই ম্যানেজারকে সে একটা মিসিং কমপ্লেন লেখাতে আসে, আর কমপ্লেনটা হচ্ছে প্রভুর নামে, ওই লোকটার যে তার সাথে ওই একই গ্যারেজে কাজ করত। এরপর সে একটা বেঞ্চে এসে বসলে মহারাজা তার পাশে এসে বসে এবং তার হাতের ছবিটা দেখে। কাহিনী নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। যেদিন মহারাজা অজ্ঞান হয়ে বাসায় পড়েছিল, সেদিন যখন তার জ্ঞান ফিরে সেদিন সে দেখতে পায় তার সামনে একটি বারের টোকেন পড়ে আছে, যাতে একটা গাড়ির নাম্বার লেখা ছিল। মহারাজা সে বাড়িকে জিজ্ঞেস করে নিচের সাদা রঙের গাড়িটা কার। তখন সেখানে একজন লোক বলে এটা এখানকার কাউন্সিলরের এবং সে গুন্ডা লোকটিকে দেখিয়ে দেয়। মহারাজা তাকে জিজ্ঞেস করলে কাউন্সিলর তাকে কোনো পাত্তাই দেয় না এবং বলে গাড়ির চোরেরা কি তোকেও মেরেছে নাকি। এই বলে সে হাসতে থাকে। যখন মহারাজা সেখান থেকে চলে যাচ্ছিল, সে দেখে সেই প্রভু নামের লোকটা এখানে এসেছে এবং সে সবাইকে মারতে থাকে, যা এর আগেও আমাদের দেখানো হয়েছে। সে যখন চলে যাচ্ছিল তখন কাউন্সিলর তাকে বলে একে তো আমার গাড়ি চুরি করেছিস, আবার আমাকেই মারছিস। এই কথা যখন তাকে বলে তখন মহারাজা বুঝতে পারে গাড়িটাই লোকই চুরি করেছিল এবং মহারাজা হোন্ডা নিয়ে তখন তার পিছু নিতে থাকে। প্রভু বুঝতে পেরে সে তার লোকদের ফোন দেয় এবং একটা ফ্যাক্টরির ভেতরে নিয়ে মহারাজাকে তার লোকজন দিয়ে আটকে মারতে থাকে এবং বলে ভুল করেছি, সেদিন তোকে মেরে ফেলা উচিত ছিল। তার লোকজন কাহিনী জানতে চাইলে প্রভু বলে সে অনেক আগের কাহিনী। এরপর মহারাজাকে মারতে আসলে সে এক এক করে সবাইকে মারতে শুরু করে এবং শেষে প্রভুকেও সে মেরে ফেলে। ফ্ল্যাশব্যাকের কাহিনী শেষ হলে থানায় বসে থাকা লোকটিকে মহারাজা জিজ্ঞেস করে ইনি কি আপনার বন্ধু হয়। সে জানতে চায় গত 3 দিন ধরে এর কোনো খবর নেই, আমিও বিপদে পড়ে গেছি একে নিয়ে। এরপর কাউন্সিলরকে থানায় নিয়ে আনা হয়, কারণ প্রভুর সাথেই তার শেষ ঝগড়া হয়েছিল। তো যাই হোক, এরপর পুলিশ অফিসার তার সাথে শিবমকে নিয়ে এক কারখানায় যায় এবং এমন সেম বালতি বানিয়ে দিতে বলে। লোকটি তার থেকে 2 দিনের সময় নেয়। অন্যদিকে শিবমকে দেখা যায় তার মেয়ের জন্মদিনের জন্য একটি গোল্ডের দোকানে যায় এবং তার মেয়ের জন্য একটি গোল্ডের চেইন পছন্দ করে। 2 দিন পর তার মেয়ের জন্মদিন, তাই সে অর্ডার দিয়ে যায়। 2 দিন পর সেইটা সে নিয়ে যাবে। অন্যদিকে যদিকে দেখানো হয় যে তার ক্যাম্পে খেতে বসে তার বাবাকে অনেক মিস করছিল। এরপর দেখানো হয় 2 পুলিশ ইনভেস্টিগেট করতে করতে সেই মেলে যায় যেখানে প্রভুকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু পার্থক্য হচ্ছে কেসের। এখানে কেস হচ্ছে 2টা, একটা প্রভুর মিসিং, আরেকটা হচ্ছে মহারাজার কেস। আজকে সিলভার মেয়ের জন্মদিন, তাই সে গোল্ডের দোকানে যায় চেইন ডেলিভারি আনতে। আসার সময় সে সেখানে একটা সেলুনে যায় যেখানে মহারাজা কাজ করত। তবে মহারাজাকে এখানে বেশি ইয়াং দেখানো হয়। এই ব্যাপারে পরে আপনাদের বুঝিয়ে বলছি। ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে গেলে মহারাজা যায় ট্রিমারের ব্যাটারি আনতে। এমন সময় সিলভার দোকানের কর্মচারী তাকে ফোন দিয়ে বলে তাদের চুরির ব্যাপারে পেপারে লেখালেখি হয়েছে।
সিলভা যখন কথা বলছিল তখন সে পেছনে ঘুরে দেখে মহারাজা দাঁড়িয়ে আছে। সে মনে করে মহারাজা হয়তো সবকিছু শুনে ফেলেছে। সে দাড়ি ট্রিম করে চুপচাপ বেরিয়ে পড়ে। এমন সময় সিলভার বউ বলে তার মেয়ের চেনটা নাকি ব্যাগে নেই। আসলে সিলভা চেনটি সেলুনেই ফেলে এসেছিল। মহারাজা যখন চেনটি নিয়ে তার বাড়ির সামনে আসে ঠিক তখনই পুলিশ তার পেছনে পেছনে এসে সিলভাকে ধরে ফেলে। দেখে মনে হচ্ছিল মহারাজাই পুলিশ নিয়ে এসেছে এবং পুলিশ এসে সিলভাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় এবং সেখানে শুট আউটে সিলভার আরেক সাথী মারা যায়। সিলভা যাওয়ার সময় সন্দেহ করে এই সব কিছুর জন্য মহারাজা দায়ী। অন্যদিকে দেখা যায় জ্যোতি আজকে বাসায় ফিরেছে। জ্যোতি তার বাবাকে একজোড়া জুতোর ছবি দেয় এবং বলে এই সেম জুতো যেন আজকে তার জন্য নিয়ে আসে, কারণ কালকে তার গ্রাউন্ডে যেতে হবে। অন্যদিকে ময়লার বালতি বানানো শেষ। দেখান অফিসারকে বাসায় এনে দেখানো হলে সেও বেশ খুশি হয়। এবার শিভাকে বলে এর যেসব জায়গায় স্পট আছে সেই জায়গায় স্পট বানিয়ে দিতে। শিভাও লেগে যায় তার কাজে। সব ঠিকঠাক মতোই হচ্ছিল, কিন্তু বিপদ বাঁধে যখন এই ময়লার বালতি চুরির কথা আসে। কোনো চোরই এর দায়ভার স্বীকার করতে রাজি না। পুলিশ অফিসার জানায় যদি কেউ এই চুরির দায়ভার নেয় তাহলে তাকে 50,000 টাকা দেওয়া হবে। শিভা বলে তাহলে অন্য কেউ কেন, আমি এর দায়ভার নেব। তারপর পুলিশ অফিসার থানায় ফোন দিয়ে মহারাজাকে তার চুরির কাহিনী আরেকবার বলতে বলে। তবে এবার যখন সে বলছিল তার সাথে তখন তার মেয়ের কাহিনী জড়িত থাকে, অর্থাৎ চোর আসলে তাকে মারেনি, মেরেছিল তার মেয়েকে। এবং সেদিন চুরির সাথে জড়িত ছিল সিলভা, প্রভু এবং শিভা। আর মহারাজ গিয়েছিল তার মেয়ের জন্য জুতা কিনতে। জুতো গোডাউনে থাকায় আনতে দেরি হয়েছিল, তাই সেদিন মহারাজা বাসায় আসতেও দেরি হয়েছিল। কিন্তু এই সুযোগে তারা জ্যোতিকে ধর্ষণ করতে থাকে, তবে তা করেছিল শুধু প্রভু এবং শিভা। এরপর যখন মহারাজার আসতে দেরি হচ্ছিল তারা সেখান থেকে চলে যায়। কাহিনী বলা শেষ হলে মহারাজা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কাহিনী শুনে শিভা সবকিছু বুঝে ফেলে এবং বলে সে তার ওয়াইফকে ফোন করে আসছে। এই সুযোগে সে সিলভাকে ফোন করে সবকিছু বলে। সিলভা বলে এমন কিছু করতে না যাতে পুলিশ তাকে সন্দেহ করে। এরপর শিভাম যখন পুলিশকে বলে আজকে তাহলে সে চলে যাচ্ছে, কাল সকালে এসে পড়বে, কিন্তু পুলিশের ঝাড়ির জন্য সে আর বাসা থেকে যেতে পারে না। এরপর দেখানো হয় সেদিনের কাহিনী, যেদিন জ্যোতিকে ধর্ষণ করা হয়েছিল। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ময়লার বালতিটাকে জ্যোতির হসপিটালের বেডের নিচেই রাখা হয়েছিল। জ্যোতি হসপিটালের বেডে শুয়ে তার বাবার কাছে জানতে চায় তার দোষটা কি ছিল। যারা তার সাথে এমনটা করেছে সে তাদেরকে দেখতে চায়। পরদিন সকালবেলা শিবামকে চোর বানিয়ে মহারাজের বাসায় আনা হয় এবং মহারাজাকে তার বালতি দিয়ে শিবামকে বলে তারা কিভাবে চুরি করেছিল তারা অ্যাক্টিং করতে। অ্যাক্টিংয়ের এক পর্যায়ে শিবাম মহারাজার কাছে ধরা খেয়ে যায়। মহারাজা পুলিশদের বলে সে তার সাথে কথা বলতে চায়। মহারাজা যখন তাকে হাগ করে পিঠে ধরে সে পিঠে কিছু একটা অনুভব করে, যেমনটা তার মেয়ে বলেছিল। এরপর পুলিশ অফিসার তাকে বলে কি করব তার সাথে। মহারাজা বলে মাফ করে দেয়া হোক। এরপর পুলিশ বলে সে যদি তোমার মেয়েকে রেপ করে তাহলেও কি তুমি তাকে মাফ করে দেবে? আসলে পুলিশ আগে থেকেই সব জানতো, তারা ইনভেস্টিগেশন করে সবকিছু জানতে পেরেছিল। এরপর তারা শিবামকে সেই রুমের মধ্যে আটকে রেখে চলে যায় এবং মহারাজা তাকে জবাই করে হত্যা করে। অন্যদিকে তারা সিলভার খবরও পেয়ে যায়। মহারাজা তার জায়গায় যেয়ে সিলভার লোকজন মারতে থাকে এবং সিলভার টের পেয়ে উপরে উঠে মহারাজা যখন সিলভাকে দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলার আগে সিলভা তাকে মারতে শুরু হয় তাদের মধ্যে মারামারি। যদিও মহারাজার সাথে সিলভাও পেরে ওঠে না। এরপর সিলভা তাকে বলে আমি যে কষ্ট তোকে দিয়েছি আমার কষ্টের সামনে তা কিছুই না। এমন সময় দেখা যায় জ্যোতি তার ম্যাডামকে নিয়ে সে বিল্ডিংয়ে আসে এবং তাকে তাদের ঘরের কিছু স্বর্ণের গহনা দেয় এবং বলে এগুলোই চুরি করতে এসেছিলি তো, দিয়ে দিলাম, নাও। জ্যোতি যখন চলে যাচ্ছিল সিলভা খেয়াল করে সে স্বর্ণের গহনাগুলোর মধ্যে সে চেনটাও রয়েছে, যেটা সিলভা তার মেয়ের জন্মদিনের দিন এনেছিল। সে খেয়াল করে দেখে জ্যোতির পিছনেও তেমনই একটি দাগ ছিল যেমনটা তার মেয়ের পিঠে। এবার আপনাদের বুঝিয়ে বলি, আসলে সেদিন যে বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা ছিল সিলভার বাসা। সেদিন মহারাজা, তার বউ এবং তার মেয়ে গিয়েছিল সেই চেনটি দেওয়ার জন্য, কিন্তু গাড়ির ধাক্কায় পুরো ঘর ভেঙে পড়ে যায়। সবাই মারা গেলেও ময়লার বালতিটার জন্য সিলভার মেয়ে বেঁচে যায় এবং এরপর থেকেই মহারাজা সিলভার মেয়েকে নিজের মেয়ে বলেই সমাজে বড় করে তোলে। সিলভার সবকিছু বুঝতে পারে এবং তার মেয়েকে পেছনে ডাকতে ডাকতে সে বিল্ডিং থেকে পড়ে যায় এবং শেষ হয় মহারাজা ছবিটি। আসলে এই মুভির কিছু কাহিনী আমাদের মাঝে ঘোলাটে বানিয়ে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে এর স্টোরি টেলিং এর সময় বর্তমান এবং অতীতকে এমনভাবে দেখানো হয়েছে যাতে দর্শকদের বুঝতে কিছুটা অসুবিধা হয়। এর একের পর এক টুইস্টগুলো ছিল অসাধারণ। বিশেষ করে শিবামকে ধরার কৌশলটা ছিল অন্য লেভেলের। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।